100-র মধ্যে 51টা ভোট একদিকে দিলে কিন্তু সব জয়। রেভলিউশন ইজ দ্য ইঞ্জিন অফ দ্য সোসাইটি। বিএনপির যে বিশাল বিজয় এবং পরবর্তী সময়ে তারেক রহমানের ক্ষমতা গ্রহণ, এই সময়টাকে তিনি যদি সঠিকভাবে পরিচালিত করতে পারেন তাহলে জাতি উপকৃত হবে। প্রধানমন্ত্রী যদি সবকিছু অর্ডার করতে হয় তাহলে প্রশাসনটা চালানো কতটা কঠিন হবে? আইনের শাসনটাই প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন হবে। বলবো না আওয়ামী লীগের মতো বিশাল একটি সংগঠনকে ব্যান করা, কিন্তু যারা অপরাধ করেছে তাদের তো শাস্তি হতেই হবে। প্রিয় দর্শক, BanglaNews24.com-এর নিয়মিত আয়োজন এডিটরস চয়েসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের অতিথি হিসাবে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী। রাজনীতিতে এবং দেশের আন্তর্জাতিক বিশ্লেষণে অত্যন্ত পারঙ্গম একজন ব্যক্তি। দীর্ঘদিন ধরেই বাংলাদেশের রাজনীতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, পাশাপাশি ভূ রাজনীতিটাকে উনি দেখছেন। আমরা চলে যাব তার কাছে। স্যার, আপনাকে স্বাগত BanglaNews24.com-এ। আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, প্রথমে আপনাকে জিজ্ঞেস করি যে নতুন সরকার ক্ষমতা গ্রহণ করেছে, দায়িত্ব গ্রহণ করেছে। উনি নিয়মিত অফিস করছেন সচিবালয় 201 নম্বর কক্ষে এবং 9টা 5 বা 9টার সময় অফিসে হাজির হচ্ছেন। পাশাপাশি ওনার মন্ত্রীরা ওনার কারণে তটস্থ একই সময় অফিস হচ্ছে এবং সচিবালয়ে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। এই কথাগুলো পত্রপত্রিকায় এসেছে। স্যার, বিএনপির যে বিশাল বিজয় এবং পরবর্তী সময়ে তারেক রহমানের ক্ষমতা গ্রহণ, আপনি এটা কীভাবে মূল্যায়ন করবেন? বিএনপি প্রধান জনাব তারেক রহমান সাহেব এই মাসের 17 তারিখে শপথ নিয়েছেন ও 18 তারিখে সচিবালয়ে যে সকালবেলা অফিস করেছেন। এটি সবচেয়ে একটি ভালো লক্ষণ। তার কারণ হচ্ছে প্রধানমন্ত্রী সচিবালয়ে যাওয়া মানে কর্মচঞ্চলতা যেটা এটা বৃদ্ধি পায়। অর্থাৎ প্রধানমন্ত্রী যাকে কেন্দ্র করে প্রকৃতপক্ষে ক্যাবিনেটটা গঠিত হয় এবং দেশটা পরিচালিত হবে, তিনি যখন তার কর্মস্থলে থাকবেন, সশরীরে উপস্থিত থাকবেন, তখন অন্যান্য যারা আছে, অন্যান্য মন্ত্রীরা, সচিবরা সবাই উপস্থিত থাকবেন। আমার মনে হয় এটা আরও ভালো করেছেন এবং সবচেয়ে সকালবেলা গিয়ে তিনি জাস্ট নিয়ম অনুযায়ী অফিসটা শুরু করেছেন। এটা আমি বলবো এভাবে বিশ্লেষণ করব যে 17টি বছর তিনি বিদেশে ছিলেন। ছিলেন কোথায়? গ্রেট ব্রিটেনে, যেখানে আধুনিক গণতন্ত্রের সূতিকাগার। সেখানে তিনি নিজের চোখে দেখে এসেছেন গণতন্ত্র কিভাবে ফাংশন করে। তারই কিন্তু একদম পরীক্ষিত বিষয়টি আমরা তার মুখ থেকে শুনলাম এবং যেটি কার্যকরী হচ্ছে সেটি হচ্ছে তার যেই গাড়ি বহর, বিশাল একটি গাড়ি বহর ছিল আগের প্রধানমন্ত্রীর, প্রায় 14টির মতো বড় বড় গাড়ি ছিল এবং সুরক্ষিত বাহিনীও ছিল। তিনি কিন্তু এটাকে কমিয়ে দিয়েছেন, মাত্র 4টি গাড়ি রেখেছেন তার বহরে এবং এমন কোনো কিছু প্রোটোকলের ব্যবস্থা রাখেননি যে রাস্তা বন্ধ করে দিয়ে জনতাকে কষ্ট দিয়ে তার যাতায়াতটা সুগম করে দেওয়া হবে, তাও তিনি রাখেননি। তার কারণে আমরা দেখব গ্রেট ব্রিটেন বলেন, নিউজিল্যান্ড বলেন, বিভিন্ন দেশে প্রাইম মিনিস্টার দেখবেন কাউকে না জানিয়ে এই বিশেষ সময় তাদের এলাকায় সকালবেলা অথবা দুপুরে যে কোনো সময় বাজারে যান, বাজারে জিনিসপত্র কিনতে যান, কিন্তু কেউ পাশে জিজ্ঞাসা করে না। এটা হলো গণতান্ত্রিক দেশের নিয়ম। কিন্তু আমার দেশে হয়েছে কি, এর আগের গণতন্ত্র প্রকৃতপক্ষে ফাংশন করে নিত, যার জন্য ভয় উৎকণ্ঠা ছিল প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের। কারণ তারা গণতান্ত্রিকভাবে যদি তাদের কার্যটা পরিচালনা করেন তাহলে মনে হয় ভয়ের কিছু থাকে না। সেই দিকটা উনি রিস্ক নিয়েছেন। এটি কিন্তু সাহসিকতারও বিশেষ লক্ষণ আমরা দেখলাম। কারণ রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমরা বলে থাকি লিডারশিপের কিছু কোয়ালিটি থাকে, কারেজ, কারেক্ট ডিসিশন এবং কুইক ডিসিশন। এবং আমরা দেখব তাহলে কি পাচ্ছি, জনাব তারেক রহমান সাহেবের মধ্যে সে কারেক্ট একটা সিদ্ধান্ত গ্রহণ করলো, যে বিষয়ে আলোচনা করলাম। আর সিদ্ধান্তগুলি বাস্তবায়নের জন্য তিনি কি বললেন, কুইক সিদ্ধান্তটা দিলেন। আর তিনি বললেন যে তার যে বিষয়গুলো সেগুলো তিনি নিজে সতর্কতার সাথে পরিচালিত করছে। এই জন্য আমি বলবো একটা দিন, অল্প দিন, প্রকৃতপক্ষে 7-8 দিন তো একটা দিন না। আর একটা আমি যদি বলি 3টি বছরও কিন্তু আমি দিন বলবো না। একটি ব্যক্তি জীবনে 3, 10, 5, 15 বছর
বিশাল সময়, কিন্তু একটা জাতির জীবনে 10-5 বছর একটা সময় না। তবে এই ব্যক্তি হিসাবে তার এই সময়টাকে তিনি যদি সঠিকভাবে পরিচালিত করতে পারেন, তাহলে জাতি উপকৃত হবে এবং গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ স্যার। আমরা দেখেছি ওনার কয়েকটি কার্যক্রম বেশ শুরুতেই প্রশংসিত হয়েছে। যেমন স্যার, গতকাল একটি ছেলে হঠাৎ করে কিডন্যাপের শিকারে হারিয়ে যায়, সচিবালয় কর্মচারীর ছেলে, এবং উনি তাৎক্ষণিকভাবে সে তার রুমে ওই কর্মচারী প্রবেশ করে যে কান্নাকাটি করতে থাকেন, এবং উনি তারেক রহমান সাহেব সঙ্গে সঙ্গে পুলিশকে বা স্বরাষ্ট্রমন্ত্রী যাকে হোক ফোনে জানালেন। আমরা দেখলাম ছেলেটি উদ্ধার হলো মাত্র 1 ঘন্টার মধ্যে। পুলিশের যে তৎপরতা এবং প্রধানমন্ত্রী হিসেবে তার যে তৎপরতা, মানে তাহলে তো পুলিশ সব কিছু পারে, আবার প্রধানমন্ত্রী যদি সব কিছু অর্ডার করতে হয় তাহলে প্রশাসনটা চালানো কতটা কঠিন হবে। আর এটা ওনার একটা মানবিক দিক বা উদারতা, কিন্তু প্রশাসনের এটা স্বতঃস্ফূর্তভাবে এই জিনিসটা করা দরকার ছিল। যেহেতু উনি সচিবালয়ের কর্মচারী, সেহেতু ওনার ছেলেটাকে উনি 1 ঘন্টার মধ্যে ফিরে পেয়েছেন এবং প্রধানমন্ত্রী হস্তক্ষেপ। বাংলাদেশে কিন্তু স্যার এরকম অনেক ঘটনা হয়তো ঘটে যেটা ওনার অগোচরে ঘটে। তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি সরাসরি উনি পরিচালনা করবেন, না পুলিশ তার স্বতঃস্ফূর্তভাবে কাজ করবে, কিভাবে? আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে হচ্ছে কি, গতকাল তারেক রহমান সাহেব যে কাজটি করলেন, মাননীয় প্রধানমন্ত্রী, সেটি সুন্দর কাজ করছেন, প্রশংসিত হচ্ছেন সর্বমহলে। কিন্তু তার চোখে তো, আমার দেশের চোখে আইনের শাসন যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে কিন্তু ওই যে সচিবালয়ের কর্মচারী, তার অ্যাক্সেস আছে প্রাইম মিনিস্টারের নিকট যাওয়ার, কিন্তু যাদের নেই, সাধারণ মানুষ, তার সন্তান যদি অপহৃত হয় তাহলে কি হবে? কিন্তু আমার মনে হচ্ছে কি, ওই আইনের শাসনটাই প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন হবে। তার এই কর্মকাণ্ডকে দেখে পুলিশ প্রশাসন হয়তোবা সতর্ক হবে যে আমি আইনের শাসন যদি প্রতিষ্ঠিত হয়, আইন শৃঙ্খলা যদি সুন্দরভাবে পরিচালিত হয়, তাহলে কিন্তু রাষ্ট্রীয় ব্যবস্থাটা সুন্দরভাবে চলবে। তা নাহলে প্রতিটি লোকের তো প্রাইম মিনিস্টারের সাথে দেখা করা সম্ভবপর না। সুতরাং এটি একটি ওয়ার্নিংও দেওয়া যে আমার ক্ষেত্রে প্রাইম মিনিস্টার, তার অর্ডার তুমি যদি পারো, সাধারণ নাগরিকের যে অধিকারটা, রাষ্ট্রীয় অধিকার, সে অধিকার তুমি পূরণ করতে পারবা না কেন? এটা আমার মনে হয় ভালো একটি দিক। সবাই জানিয়ে দিল, তিনিও জানিয়ে দিলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে আপনার সজাগ করে দিলেন যে তোমাদের এই কাজটি করতে হবে। আমি বললে করতে পারো, কিন্তু নিয়মিতভাবে আইনের অধীনে থেকে কেন করতে পারবে না? রাইট স্যার, এটাই আমার প্রশ্ন ছিল, আপনি চমৎকার বলেছেন স্যার। আর একটা বিষয় যায় যে আমরা দেখছি আজকে হচ্ছে যে আপনার স্যার উনি 18 তারিখ ওনার কর্মদিবস শুরু করেছেন, আজকে 25শে ফেব্রুয়ারি। উনি বিডিআর হত্যাকাণ্ডে যারা যে সব সেনা সদস্য শহীদ হয়েছেন তাদের স্মরণে সেই জায়গায় গিয়েছিলেন। আজকে সেনা দিবস, সেই বিষয়টাই পরে আসছি। আমরা বলছি আজকে এই কয়দিনে ওনার কর্মকাণ্ড এবং পাশাপাশি ওনার মন্ত্রী পরিষদের কর্মকাণ্ড এবং কয়েকজন মন্ত্রীর কিছু কথা ইতিমধ্যে বিতর্ক জন্ম দিয়েছে। যেমন একজন মন্ত্রী বলেছেন যে ইনকলাব জিন্দাবাদ এই শব্দটা প্রয়োগ করা বাঙালিদের জন্য ঠিক নয়, এনে ব্যাপকভাবে আমরা দেখছি যে অনেক সমালোচনার মধ্যে হচ্ছে। আরেকজন মন্ত্রী বললেন, সড়ক ও জনপদ বিভাগের মন্ত্রী জনাব রবিউল ইসলাম বললেন যে চাঁদাবাজি আর চাঁদা এক নয় এবং এই অনেক চাঁদাটাই বৈধ, এটা নিয়েও সমালোচনা হচ্ছে। আরেকজন মন্ত্রী সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন যে আমাদের দেশের আমরা শিল্পী বানাবো লতা মঙ্গেশকর বা মোহাম্মদ রফি, এদের মানে ভারতীয় শিল্পীদের তুলনা উনি বলেন। বেশ কিছু মানে কর্মকাণ্ডের পাশাপাশি প্রধানমন্ত্রীর কিছু কর্মকাণ্ড যেমন প্রশংসিত হচ্ছে, তেমনই অনেক কর্মকাণ্ডই আবার আমরা দেখছি যে সমালোচনার মধ্যে পড়ে গেছে। মন্ত্রীদের এই যে কথাবার্তা বা এই বিষয়গুলো স্যার কীভাবে দেখছেন আপনার দৃষ্টি? আপনার এখানে 3টি প্রশ্ন সাধারণ এসেছে, আমি জাস্ট এক এক করে উত্তর দিচ্ছি। প্রথম যে প্রশ্নটি আপনি করেছেন ইনকলাব নিয়ে, ইনকলাব জিন্দাবাদ যেটি শব্দটি, এটি নিয়ে আমার মনে হয় মন্ত্রী মহোদয় এটাও এইদিকে না আসলেই পারতেন। কারণ বাংলা ভাষাটা শ্রীবৃদ্ধি সাধিত হয়েছে বিদেশি ভাষার মাধ্যমে। আপনি দেখবেন আমার দেশে চেয়ার বাংলায় কিন্তু কেদারা যদি বলা হয় তাহলে কেউ এটা বুঝবে না কি বলা হয়। তো কোথা থেকে এসেছে? ইংরেজি ভাষা থেকে। দেখবেন ফার্সি থেকে অনেক শব্দ এসেছে, কারণ 750 বছর ওই মুসলমানরা দিল্লি শাসন করেছিল। এমনকি আমরা দেখব রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ভাষার মধ্যে ফার্সি ভাষা, আরবি ভাষা এবং ইংরেজি ভাষা তো বিশাল মানে জায়গা দখল করে আছে। তাহলে প্রশ্ন হচ্ছে ইনকলাব জিন্দাবাদ এটা বলছে একটি ভাষা, তো এখানে এটা কিন্তু
পশ্চিমবঙ্গেও দেখবেন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এখনও তাদের স্লোগান ইনকিলাব জিন্দাবাদ। এমনকি তৃণমূল থেকে স্লোগান করা হয় ইনকিলাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক। বিপ্লব দীর্ঘজীবী, থ্যাংক ইউ সো মাচ, বিপ্লব দীর্ঘজীবী হোক। তাহলে বিপ্লব দীর্ঘজীবীতে বিপ্লব মানে কি? এটি একটা ইঞ্জিন এই সরকারের মানে আশা তো বিপ্লবের মাধ্যমে। এবং আমি দেখবেন সুন্দর একটা কথা, মার্কস বিপ্লব সম্বন্ধে আলোচনা করতে গিয়ে বলছিলেন রেভলিউশন ইজ দ্য ইঞ্জিন অফ দ্য সোসাইটি, অর্থাৎ একটা সমাজের ইঞ্জিন হচ্ছে বিপ্লব। যেমন করে আপনাকে একটা বিশাল স্টিমার যদি আপনি চালান, তাহলে দেখবেন একটা ইঞ্জিনটা কিন্তু বিশাল স্টিমারকে চালিত করে। তাহলে সমাজটাকে চালিত করবে কে? বিপ্লব। সেটা তো অসুবিধা না, সেটা ভাষাগত দিকে আমার মনে হয় মন্ত্রী মহোদয় এখানে এটা না আনলেই হতো। আমি মন্ত্রী মহোদয় আরও মাঝে মাঝে এলোমেলো কিছু কথা বলেন, এটা আমি বললাম না, ওনার হয়তো বা আমার মনে হয় একটু কম কথা বললে ভালো, যত কম কথা বলা হবে তত ভালো। আরেকটি প্রশ্ন আপনি যেটা বললেন যে আমাদের দেশে এমন শিল্পী বানাবো, নিতাই রায় বাবু হয়তো বা বলছেন যে লতা মঙ্গেশকরের কত হবে, মোহাম্মদ রফির মতো হবে। কিন্তু আমার দেশে কিন্তু শিল্পী আছে, রুনা লায়লা কিন্তু প্রায় তাদের সমপর্যায়ে শিল্পী, কোনো অংশে কম না। রুনাকে নিয়ে আমি আমার শ্রেণীকক্ষের ছাত্রদের বলি যে 100 বছর অথবা বাংলাদেশে 500 বছরের মধ্যে রুনাকে আমরা পাবো কিনা, এটা আমরা অনেকে চিন্তা ভাবনা করি বা বলি নাও পেতে পারি। কিন্তু শিল্পী কখনো তৈরি করা যায় না, এটা গড গিফটেড। 2500 বছর আগে প্লেটো বলছিলেন মেধা হচ্ছে গড গিফটেড, ঈশ্বরের দান। ওটা তো মেধা। রুনা লায়লার মেধা, বা লতার মেধা, মোহাম্মদ রফির মেধা। এটা মানুষ সৃষ্টি করতে পারে না, তবে মেধাকে পরিচর্যা করতে হবে। পরিচর্যা করে তারপর কি জাস্ট তারকে বিকশিত করার সুযোগ করে দিতে হবে। আরেকজন মন্ত্রী যে বললেন স্যার যে চাঁদাবাজির কথাটা, রোডের যে চাঁদাবাজি, সেটা খুব সম্ভবত শেখ রবিউল ইসলাম সাহেব বলেছেন। আমার মনে হয় তার পিছনে একটা শেখ আছে দেখে হয়তো বা ভুল করতে পারেন, কেন আগের শেখ সাহেবরা কিন্তু চাঁদাবাজের দিকে কোনো এইভাবে সব তাদের নাম বদনাম হতো, তারা পার্সেন্টেজ নিয়ে চাঁদাবাজে। যাই হোক, তাকে আমি ওইভাবে বলবো না, ওনাকে বলবো আরও কম কথা বলা এবং চিন্তা ভাবনা করে কথা বলা। তার কারণ উনি কিন্তু টক শোতে এসেছেন, অনেক সুনাম অর্জন করেছেন, যদিও ওনার কিছু দুর্নামও আছে, সেটা আমি বলবো না। তো আমার মনে হয় এই কাজটা খুব এই সরকারকে বেকায়দায় ফেলে দেওয়ার একটা বক্তব্য তুলে ইতিমধ্যে ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছেন। কারণ আলাপ আলোচনার মাধ্যমে টাকা খাওয়া সেটা ঘুষ হবে না, এটা কোনো কথা না তো। মানে অন্যায় যেটা করতেছে যেভাবে এখন স্যার চাঁদা, ধরেন যে আপনি পিকনিকের চাঁদা নিলেন, এটা তো চাঁদা, এটা হচ্ছে চাঁদাবাজি না, এটা চাঁদা। উনি কিভাবে বোঝাতে চেয়েছেন? আর উনি বলছেন সড়কে যেটা চাঁদা তোলা হয় সেটা ওই সড়ক পরিবহন শ্রমিকদের স্বার্থে ব্যবহৃত হয়। আসলে কি তাই হয় স্যার? না, তাহলে তারা তো মালিক, যারা শ্রমিক নেতা হয় তারাই তো তাদের পকেটস্থ করেন, এটা ভাগ বাটোয়ারা হয়ে যায়, অনেক উপর পর্যায়ে চলে যায়। আমরা দেখেছি আওয়ামী লীগের সময় শাহজাহান খান এই বিষয়কে প্রমোট করতেন, তিনি মন্ত্রী ছিলেন, অনেক মন্ত্রী তাকে এখানে অনেক, এবং এটা বলা হয় যে মন্ত্রীদের পর্যন্ত ভাগ চলে যেত। এখন বিষয়টা তো এইখানে এই কারণে চলে আসতে পারে, এবং এটার সাথে কিন্তু এই চাঁদাবাজির সাথে কিন্তু পুলিশ প্রশাসন হ্যাঁ জড়িত, এবং এই ভাগটা কি মন্ত্রী পর্যায়ে চলে যায় কিনা, যেহেতু উনি মন্ত্রী, এই বদনাম তো ওনার ঘাড়ে পড়ে। মানে উনি যদি এটার সাথে আর্থিক ব্যাপারে জড়িত না থাকেন, তবু নাকি সন্দেহের খাতায় চলে যেতে পারে। এটা তার সুবিধার্থে, তার কল্যাণের জন্য এই সমস্ত কথা না বলাই শ্রেয় আমাদের। ধন্যবাদ স্যার। আরেকটা বিষয় দেখলাম আমরা যে বিএনপির বিদ্রোহী প্রার্থী রুমিন ফারহানার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সময় তাকে বাধা দেওয়া হলো, ফুল কেড়ে নেওয়া হলো স্যার, এটা তার অঞ্চলে। এছাড়া ধরেন যে বিভিন্ন জায়গায় বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে যারা পাশ করেছে এবং ফেল করেছে স্যার, এদের পাশ করাদের পরিণতি কী হতে পারে? আর যারা ফেল করেছে, যারা দীর্ঘদিন দলের সঙ্গে ছিল কিন্তু মানে মনোনয়ন না পেয়ে তারা বিদ্রোহী প্রার্থী হয়েছিল, বিএনপি 209টি আসন পেয়েছে, আরও 3টি আসনে তাদের পাওয়ার পথে রয়েছে। তো স্যার এদের ভাগ্যটা কোন দিকে যেতে পারে? আমি প্রথমে আপনার প্রশ্নটা উত্তর দিচ্ছি। রুমিন ফারহানা, ওটা কিন্তু তিনি কিন্তু মেম্বার অফ দ্য পার্লামেন্ট, ওনার প্রোটোকল অনুযায়ী কিন্তু উনি ডিসির উপরে। তা আমার মনে হয় ওখানে তাকে প্রথম ফুলটা যেই রাত্রি 12 প্রথম প্রহরে ফুল দেওয়া হয় বেদিতে, এটা দেওয়া তারই অধিকার এবং ভালো হতো। সে তো জনগণের প্রতিনিধি, করে না এটা, এই ধরনের সাধারণত লোকাল পলিটিক্স এটা হয়ে থাকে। এটা আমার মনে হয় ভবিষ্যতে হয়তো বা সামনে এই ধরনের ঘটনা ঘটবে না। আপনি সেকেন্ড যেটা বলছেন বিদ্রোহী প্রার্থীদের কথা,
বিদ্রোহী কিন্তু আগে আমরা দেখেছি অনেক সময় এই বিদ্রোহী প্রার্থীরা কিন্তু পপুলার, অধিকাংশ বিদ্রোহী প্রার্থীরা পপুলার। জনাব তারেক রহমান সাহেব কেন এটাকে কিন্তু ত্যাগ করার পারেন, তার পার্টির স্বার্থ ত্যাগ করা কেন? যেমন আমি বলবো নুরুল হক নূর সাহেবকে দিয়েছে, তারপর রুমিন ফারহানা ওখানে যাকে দিয়েছে, এখানে কিন্তু আরও কয়েকটি আমি আপনার যশোরে কয়েকটা জায়গায় দিয়েছি, বিভিন্ন জায়গায়। তারা কিন্তু অত্যন্ত জনপ্রিয় নেতা বিএনপি। এই নেতা সৃষ্টি করার জন্য অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে। 30 বছর একজন মানুষের ত্যাগ রয়েছে একটা দলের জন্য। আমি জানি আমার ডাইরেক্ট ছাত্র তারা কত আছে, তারপরে তাদের দিয়েছে। কিন্তু এই দেখবেন কয়েকদিন আগেই কিন্তু তারা, যদিও এই আপনার 11 দল 12 দল হিসাবে যেহেতু আমি এদের সাথে জড়িত, ডাইরেক্টলি ইনভলভ ছিল বিএনপির সাথে, কিন্তু এটা চিন্তা করতে হবে তাদেরও, যারা জয়লাভ করছে অল্প সংখ্যক, অনেককে দিয়েছিল জয়লাভ করতে পারে নাই, কিন্তু স্যাক্রিফাইস করছে পার্টি থেকে। হয়তো বা একটা স্টেজে পার্টির স্বার্থেই তাদের টেনে নেবে কেন? আমি দেখেন কুমিল্লা দেখবেন এই ঘটনা ঘটেছিল অনেক আগে, নিতে বাধ্য হয়েছে। তার কারণ যখন গণতন্ত্র, তো জনগণের ভোটের খুব দাম কদর হবে। নির্বাচনে যখন দেখবে এই কয়টা ভোটের জন্য এই এলাকা আমি ফিল করতে পারি, তখন আবার নিয়ে নেবে। হয়তো বা তারা একটা শাস্তির মুখে হবে, যেমন প্রমোশন যেটা পাচ্ছিল তারা, সেটা হয়তো বা ধীরে ধীরে পাবে, কিন্তু দ্রুত গতিতে পাবে। যারা বিদ্রোহী থেকেও জিতেছেন তাদের এক ধরনের ভাগ্যবরণ হতে পারে, আর যারা বিদ্রোহী থেকে পরাজিত হয়েছেন, অর্থাৎ সেই আসনগুলোতে জামাত বা অন্য কেউ জিতে গেছে, তাদের প্রতিপক্ষ, তাদের এক ধরনের ভাগ্যবরণ করতে হতে পারে। কারণ নেক্সটই তো আপনার লোকাল গভর্নমেন্ট ইলেকশন দিতে হবে, ওই লোকাল গভর্নমেন্ট ইলেকশনে কিন্তু তাদের প্রয়োজন পড়বে। যার জন্য আমার মনে হয় অত তাড়াতাড়ি জনাব তারেক রহমান সাহেব, মাননীয় প্রাইম মিনিস্টার সিদ্ধান্ত নেবেন না কেন, তার তো অ্যাবসলিউট মেজরিটি আসন আছে, সিট আছে। কম যদি পেতেন তাহলে মনে হয় তাড়াতাড়ি, যদি 145টা পেতেন, 57 বল তাড়াতাড়ি এসো বলো তোমরা, কারণ তার তো গভর্নমেন্ট ফর্ম করতে হবে। এখন যারা বিদ্রোহী হিসাবে, স্বতন্ত্র হিসাবে জিতলো, তাদেরকে দল কিভাবে অ্যাকোমোডেট করবে, দলে ফিরিয়ে নেবে? স্যার, আমার মনে হয় এই যারা বাহির থেকে জয়লাভ করছে, চিরদিন তো তারা থাকবে না বিএনপির সাথে। হয়তো এমন একটা সুযোগ বুঝে এমন একটা মুহূর্তে চলে যেতে পারে। স্যার, এখানে একটা সাংবিধানিক প্রশ্ন আছে স্যার। সে ধানের শীষ মার্কায় তারা জিতে নাই, তারা অন্য মার্কানেই জিতেছে। তারা যদি বিএনপির সঙ্গে আসেও, তাহলে পার্লামেন্ট ভোটের সময়, যে কোনো বিল উত্থাপনে ভোটের সময় তাদের ভোটটা কি কিভাবে ধার্য হবে? বা ফ্লোর ক্রসিং বলে একটা কথা আছে স্যার, যেখানে আমরা দেখি যে দলের বাইরে যে ফ্লোর ক্রসিং করলে তার মেম্বারশিপ খারিজ হয়ে যাবে, নানা ঝামেলা আছে। সেক্ষেত্রে স্যার তারা তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে না, এটা পারবে না কেন? বা সংবিধানের 70 নং ধারা 70 কতে এটা আছে যেন ওই পার্টির যারা জয়লাভ করবে, অর্থাৎ পার্টি যেই বিল উত্থাপন করবে ওটার পক্ষে ভোট দিতে হবে। যদি পক্ষে ভোট না দেয় তাহলে তার পার্লামেন্টের যে সদস্য পদ ওটা বাতিল হয়ে যাবে। এবার কিন্তু এটা ভিন্ন, যারা সাধারণত এবার তো স্যার দুটো অপশন রাখা হচ্ছে, 2 জায়গায় ভোট দিতে বাধ্য, আর বাকিগুলো নিয়ে তার মতন সে ভোট দিতে পারে, এরকম কি একটা বিষয় রাখা হচ্ছে? এটা কি পাস হয়েছে? এখনো তো পাস হয়নি স্যার। হ্যাঁ ভোটের তো এটাই কারণ। হ্যাঁ, পাস হলে সেটা ভিন্ন হবে। বিএনপি শপথ নেই 2টা পর্যায়ে, একটা পার্লামেন্ট মেম্বার হিসেবে নিয়েছে, কিন্তু ওই ভোটের জন্য যেটা লাগে গণপরিষদে, ওটা শপথ নেয়। আপনি কেন নিলেন না? উনি কি বলছে, উনি কেন নিতে পারতেন 2টাই, কারণ না পার্লামেন্টের মেম্বারশিপ বাতিল হতো না। কিন্তু উনি কী করলেন, উনি বললেন বিএনপির প্রতি আমরা আলাপ আলোচনা, যেহেতু একসাথে আমরা ইলেকশন করেছি, একসাথে আন্দোলন করেছি, সেহেতু তাদের সাথে আলাপ আলোচনা করেছি, তারা বলছে যে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, আমরা তাদের সাথে একমত পোষণ করেছি। তার কারণ যারা যে 7-8 জন জিতেছে, এটা তো নিজেদের ভোটে যেতে নাই, তারা বিএনপির ভোটে জিতেছে। এই জন্যে হয়তো বা বিএনপি যা বলবে ওই দিকেই তারা ধাবিত হবে। স্যার, কথাই কথা বলে স্যার, সেই জায়গায় আবার চলে আসলাম ঠিক মূল জায়গায়, যে জায়গায় আমি যেতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে সংস্কার পরিষদ পার্লামেন্টে আমরা দেখলাম যেদিন শপথ গ্রহণ হলো, সেদিন বিএনপি শুধু পার্লামেন্টারিয়ান হিসেবে, সংসদ সদস্য হিসেবে শপথ নিল। অন্যদিকে জামাত ইসলাম, মানে বিএনপি যেহেতু সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না বলেছে, সেহেতু জামাত প্রথমে চাচ্ছিল না শপথ নিতে, পরে তারা 2টো জায়গায় পার্লামেন্ট মেম্বার হিসেবে শপথ নিয়েছেন, আবার সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছে। এখন স্যার, হ্যাঁ ভোট কিন্তু গণভোটের রায় কিন্তু পাস হয়ে গেছে জনগণের ভোটে, কিন্তু এটা এখনও পার্লামেন্টে আইন দ্বারা রূপান্তরিত হতে হবে। এমন একটা বিষয় এসে গেছে যে
তাহলে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপি কেন শপথ নিল না, আর জামাত ইসলামের সদস্যরা শপথ নিল? এই জায়গাটায় স্যার আইনের ব্যাখ্যাটা কী হবে স্যার? মানে আসলে কোনটা টিকবে স্যার? এখানে হয়েছে কি, এক এক দিকে দেখবেন আমাদের স্বাধীন মালিক সাহেবের অন্যরা এক এক ব্যাখ্যা দিচ্ছে, অন্যরা আবার রাজ্জাকি সাহেবরা আবার ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে। কিন্তু যারা আইন বিষয়ক, আমি রাষ্ট্রবিজ্ঞানে সাধারণত আমরা আইনের বিষয়ে ছাত্রদের পড়াই, নিজেরা পড়ে থাকি, কিন্তু এক্সপার্ট হিসেবে তাদেরই আমরা মনে করি যার যা বিষয়ে। কিন্তু আমার মনে হচ্ছে কি, সবচেয়ে বড় হচ্ছে জনগণের রায়, জনগণের ভার্ডিক্টটা হচ্ছে বড়, সেটাকে কিন্তু মান্য করা উচিত। চুলচেরা বিশ্লেষণ যদি করেন তাহলে কিন্তু কনস্টিটিউশন ফাংশন করতেছে না বাংলাদেশে কোনো। কারণ 24-এর অভ্যুত্থানের পরবর্তী পর্যায়ে যেভাবে মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে, মন্ত্রিপরিষদ বলবো না, অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে গঠিত হয়েছে, ওটা কনস্টিটিউশন অনুযায়ী হয় না। তারপর দেখেন একটা দেশে ওই অভ্যুত্থানের পরে প্রাইম মিনিস্টার নাই পালিয়ে চলে গেছেন, কিন্তু প্রেসিডেন্ট কিন্তু এখানে আছেন, নিয়ম অনুযায়ী থাকতে পারেন না। তিনি কি নির্বাচন হয়েছিল, ওই নির্বাচন কি জনগণের ভোটে নির্বাচিত সরকার? তা না। তাহলে কি কিছু কনস্টিটিউশন ফাংশন করতেছে না। তার অধীনে কিন্তু শপথ গ্রহণ করছেন কারা? এই নতুন যারা জয়লাভ করেছেন জনগণের ম্যান্ডেট পেয়ে তারা। বর্তমান প্রেসিডেন্টের অধীনে 3টে সরকার গঠন হলো। জি জি। আর একটা খারাপ একটা শেখ হাসিনা সরকার, ডক্টর ইউনূস সরকার এবং তারেক রহমান সরকার। তার একটা খারাপ দিক আছে, ওনার অধীনে যারা শপথ করে তারা বেশি দিন টিকতে পারে না। আমি আল্লাহর কাছে দোয়া করবো এটা এখন যেন না ঘটে, কারণ ওনার অধীনে শপথ করার পরে একটা অনেকে এখন স্যার যে বিষয়টা আবারও ফিরে আসে, যে এই যে হ্যাঁ ভোটের জুলাই চার্টার, যেটা আমরা মনে করছি যে জনমত পক্ষে গেছে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এখানে দেখা গেছে যে বিএনপির পক্ষ থেকে অনেকগুলো সংস্কারের ব্যাপারে নোট অফ ডিসেন্ট বা আপত্তি দেওয়া রয়েছে, আমরা এটা একমত নই। যেমন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, কিন্তু পিয়ার পদ্ধতি মানে সংখ্যানুপাতিক হারে সংসদ সদস্য উচ্চকক্ষে নির্বাচিত হবে, এর পক্ষে বিএনপি একমত নয়, যেটা জামাত চেয়েছে। এই যে অনাপত্তি দেওয়া জায়গাগুলো স্যার কীভাবে সমাধান হবে, আপনি কীভাবে দেখছেন? আচ্ছা, আপনার সুন্দর প্রশ্ন করতেছেন আজকে আপনি। আমি বলবো এটা একটা সমস্যা হবে না, সমাধান হয়ে যাবে। কেন? এটা কিন্তু দেখবেন বিএনপি 31টি দফা দিয়েছে, প্রথম 27 দফা ছিল, পরে 31টি দফা দিয়েছে। জনাব তারেক রহমান সাহেব, এটা সম্ভবত স্যার 22 সালে দিয়েছে, জুলাই মাসের দিকে। তা জনাব তারেক রহমান সাহেব বিভিন্ন সমাবেশে, বিভিন্ন সভায় তিনি 31 দফার পক্ষে বক্তব্য রেখেছেন। এমনকি হানা ভোটে কিন্তু রংপুরে দাঁড়িয়ে বিশাল জনসভায় তিনি দাঁড়িয়ে হা ভোটে পক্ষে ভোট দিতে বলছেন। হয়তোবা কোনো স্ট্র্যাটেজিক্যালি কারণে তারা এখানে শপথ গ্রহণ করে নাই, কিন্তু জনাব তারেক রহমান সাহেব রাজনৈতিক যে পরিপক্কতা লাভ করেছেন তিনি, আমার মনে হয় যে কোনো একটা পদ্ধতিতে তিনি এটাকে, এই সমস্যার সমাধান করবেন। এবং তাদের 31 দফাই তো আছে এই ধরনের কথা, ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে হবে, একটা এমন একটা রাষ্ট্র জাতি তৈরি করতে হবে যেখানে রেইনবো ন্যাশন, রং ধনু ন্যাশন, ওই যে সন্ধ্যার সময় দেখবেন সূর্যাস্তের সময় সাতটা রং একত্রিত অপূর্ব সুন্দর দেখা যায়, এমন একটা জাতি তৈরি করবে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানরা যেন একত্রিত থাকতে পারে, আইনের শাসন যেন প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ স্টেট বিল্ডিং এবং নেশন বিল্ডিং দুটাই তিনি কিন্তু গুরুত্ব দিয়েছেন কিসের মাধ্যমে? 31 দফার মাধ্যমে। তো 31 দফার অনেক কিছুই তো এখানে আছে, ইউনূস সাহেবের এখানে আছে, হয়তোবা তাদের কিছু নোট। এখানে আমরা এখানে একটা বিষয় আলোচনা আসি স্যার, জনাব ইকবাল মাহমুদ টুকু সম্ভবত ওই মন্ত্রী বলেছেন যে আমরা অনেক সময় নির্বাচনে যাওয়ার জন্য অনেক কিছু বাধ্য হয়ে মেনে নিয়ে আমরা এই সংস্কার প্রস্তাবের অনেক বিষয়গুলো নিয়ে নিজেদের অমতের বাইরেও রাজি হয়েছিলাম স্যার। এটা এখন যদি বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল 2/3 মেজরিটি, তারা তো এই হ্যাঁ ভোটের পক্ষে না গেলে সেটা আর বাস্তবায়ন না করাও যেতে পারে। হ্যাঁ, তারা হচ্ছে কনস্টিটিউশনালি তো সেই রাইটস তাদের আছে। 2/3 মেজরিটি পায় মানে তারা কনস্টিটিউশনকে চেঞ্জ করতে পারে। পার্লামেন্টারি সেটা কি হ্যাঁ না ভোটকে কি চেঞ্জ করে দেবে স্যার? এখানেও কিন্তু প্রশ্ন হচ্ছে, কিন্তু যেহেতু তারা শপথ করেন, এখানে ওই যে কনস্টিটিউশনে আলোচনা হচ্ছে, পিপুলস ম্যান্ডেটে যদি চলে যেতে হয় তাহলে কিন্তু সম্মান প্রদর্শন অবশ্যই করতে হবে হানা ভোটকে। এখন তারা যদি আবার ওই আদি কনস্টিটিউশনে যায়, 72 সালে কনস্টিটিউশন অধীনে যায়, তারা বলবে না অ্যাবসলিউট মেজরিটি, 2/3 মেজরিটি আছে, তারা পারবে চেঞ্জ করতে। দুটো সুযোগে বিএনপির হাতে রয়েছে, এখন যেটা ব্যবহার করবে সেটা তাদের দলের ব্যাপার, এবং তার সঙ্গে
আগামী দিনে রাজনীতির সম্পর্ক রয়েছে। এটা আমি বলে দিচ্ছি আপনাকে, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট এমন একটা সুন্দর ব্যবস্থা, কয়েকদিন পরে লোকাল গভর্নমেন্ট ইলেকশন। কারণ এই যে সবচেয়ে বড় ধাক্কা খাবে ঢাকা শহরে। কারণ ঢাকা শহরে দেখবেন নির্বাচনটা এমন কন্টেস্ট হয়েছে, ওই জামাত 11 দলের সাথে বিএনপির সাথে 4000, 2000, 5000, 7000 ভোটে। এই ইয়াং ভোটাররা যদি চেঞ্জ করে ফেলে যে তুমি ওয়াদা রাখো নাই, তাহলে ঢাকা শহরে যদি মিউনিসিপ্যালিটি ইলেকশনে হেরে যায়, পুরো প্রচণ্ড ধাক্কা খাবে, পুরো বাংলাদেশে ছড়িয়ে যাবে বিএনপি ঢাকা শহরে হেরেছে। কেন? আমাদের দেশে আমরা পলিটিক্যাল সায়েন্সে বলি মাউথ কমিউনিকেশন একটা ব্যাপার আছে। ঢাকা কি হলো, ওই ঢাকাকে কেন্দ্র করে সমস্ত জায়গায় খবর ছিল। ওই 52 ভাষা আন্দোলনে ঢাকায় এত লোক মারা গেছে, 90 গণ অভ্যুত্থানে, যেখানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলাম, যে অভ্যুত্থানে গ্রামে চলে যায়। এবার অভ্যুত্থানে, এই 24-এর অভ্যুত্থানে ঢাকা কী হয়েছে, পতন ঘটে গেছে ঢাকাতে, হাসিনা ওয়াজেদে। তারপর আপনার যশোরে দেখবেন, কুষ্টিয়াতে 3-4 ঘন্টা পর্যন্ত আন্দোলন চলছে, পুলিশ বুঝতে পারেনি। যখন খবর পেয়েছে ঢাকা পতন হয়েছে, 7-8 সুতরাং আমার মনে হয় তারেক রহমান ওই 31 দফার আলোকে তিনি এই সমস্যার সমাধান করবেন। স্যার, হ্যাঁ এবং না ভোটের ব্যবধান প্রায় 2 কোটি, প্রায় 4,70,00,000 বা 75 লাখ মতন ভোট পড়েছে হাতে, এবং না ভোটে পড়েছে 2 কোটি মানুষ না ভোটের পক্ষে দিয়েছে। স্যার, এরা কারা স্যার, কি মনে করেন? আপনি মনে করেন এরা, বিশেষ করে আমি বলবো এরা ছাড়া 24-এর অভ্যুত্থানকে যারা সমর্থন করেন না, তারা মানে আমরা বলতে পারি যে এই ভোটগুলো হচ্ছে যে আপনার পলাতক শেখ হাসিনার যারা অনুসারী, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থক, না বিভিন্নভাবে নির্বাচনে কোন জায়গায় বিএনপি কে ভোট দিয়েছে। স্যার, এই যে আরেকটা প্রসঙ্গ আসে, এই 2 কোটি লোক, এদেরকে আপনি বাইরে রেখে রাজনীতিটাকে কীভাবে পরিচালনা করুন আগামী দিনে? আওয়ামী লীগের এর মধ্যে দিয়ে, আমি যেটা বলছি, এর মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ রয়েছে কিনা? এই 2 কোটি ভোটের পরিসংখ্যান কি বলছে? আপনি বলছেন এটা ভালো কথা। এটা কিন্তু সাধারণত আবার যে গণতন্ত্র, এটা হচ্ছে ভিন্ন ধরনের গণতন্ত্র। 100-র মধ্যে 51টা ভোট একদিকে দিলে কিন্তু সব জয় তারই সব হয়ে যায়। তাহলে আপনাকে যেটা বলি, আমাকে অবশ্য সেটা কঠিন একটা ব্যাপার যদি বিশ্লেষণ করি। ভালো তাত্ত্বিক যারা, তারা একভাবে নেবে, অনেকে অন্যভাবে নেবে। 70 সালে নির্বাচনে তো আমরা এমনকি এত ভোট পেয়ে এসেছিল, পুরো সবাইকে, একটা অংশ তো ভোট দেয় না যারা পাকিস্তানপন্থী। তা সুতরাং হয়েছে না, দেশটা স্বাধীন হয়েছে না, তাদেরও তো রাজনীতি ব্যান করা হয়েছিল। জামাত ইসলামের রাজনীতি ব্যান, মুসলিম লীগের রাজনীতি ব্যান করা হয়েছিল। এমনকি জার্মানিতে যারা দেখবেন যুদ্ধ অপরাধ, তাদের ব্যান করা হয়েছে রাজনীতি। ইতালিতে ফ্যাসিস্টদের রাজনীতি ব্যান করা হয়েছে। আপনার যে প্রশ্ন, সেটা আমি বলবো না আওয়ামী লীগের মতো বিশাল একটি সংগঠনকে ব্যান করা, কিন্তু যারা অপরাধ করেছে তাদের তো শাস্তি হতেই হবে, তা নাহলে তো আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। ফলশ্রুতিতে তারা আসবে, ওই শাস্তিটা ভোগ করে তাদের আসা উচিত হবে। 71 সালে স্যার যে অপরাধ হয়েছিল, মানবতা বিরোধী অপরাধে, জামাত ইসলামের কিন্তু অনেক পরে এসে হলেও শাস্তি হয়েছে, বিচার হয়েছে। রাজনৈতিক দল হিসাবে জামাত ইসলাম অনেক ভালো করেছে স্যার। এবারে রাজনীতি আমরা দেখছি যে প্রায় আপনার 68টা আসন পেয়েছে। সেই 71 সালে পরাজিত রাজনৈতিক দলটি আপনার 2026 সালের নির্বাচনে 68টি সংসদীয় আসন পেয়েছে। একই সঙ্গে ভোটের রেশিও তো প্রায় 31%, তাদের সম্মিলিত জোটে প্রায় 31%, যেখানে বিএনপির ভোটের রেশিও অনুপাত হচ্ছে 49। তো এই যে জামাতের, আপনি মনে করছেন যে 71 সাল থেকে 26 সালে জামাতের উত্থানটাকে আপনি কিভাবে দেখছেন স্যার? এটা সুন্দর প্রশ্ন। কারণ জামাত প্রতিষ্ঠিত হয়েছিল 1941 সালে। 41 সালে হওয়ার পরে আজ অবধি এই বাংলাদেশের জামাতের মধ্যে এত ভালো রেজাল্ট, পাকিস্তানে কিন্তু 2-3টি বেশি পায় না। এবার আমার দেশেও দেখবেন 91 থেকে আপনি যেটা বলবেন 2008 সালে নির্বাচনগুলি 3টা পেয়েছে। একসময় বিএনপির সাথে আতাত করে 18টি আসন পেয়েছে। 8 সালে নির্বাচনে খুব সময় 2টো আসন পেয়েছে। প্রশ্ন হচ্ছে এবার এত আসন কেন? এবার কিন্তু 2টো, আগে কিন্তু আমরা দেখব বড় 2টো শক্তিশালী 2টো রাজনৈতিক দল ছিল, একটা আওয়ামী লীগ, অপরটি বিএনপি। যেহেতু আওয়ামী লীগ নেই, তাদের ভোটগুলি কিন্তু এখন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে গিয়েছে। যেমন করে আমার এলাকা, আমার মাদারীপুর, পাশে শরীয়তপুর, গোপালগঞ্জ বলেন অথবা ফরিদপুর বলেন, সেখানে কিন্তু আওয়ামী লীগ ভোট দিয়েছে বিএনপিকে। কারণ আমার এলাকায় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ধানের শেষে ভোট দিন, আমি বলতেছি, আমি খোঁজ খবর রাখতাম, এখানে ভোট দিয়েছে এলাকাতে। আবার দেখবেন টাঙ্গাইলে কিন্তু সেখানে দেখবেন বেশ কয়েকটি আসনে, ইভেন ময়মনসিংহে
বেশ কয়েকটা আসনে আওয়ামী লীগ ভোট দিয়েছে জামাত ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থীকে, এক এক সময় এক এক। তাহলে ওই যে জামাত ইসলামকে কেন তারা ওই এলাকার চেয়েছে, ওই এলাকার রাজনীতির জন্য, যার টাঙ্গাইলের একটা আসরে যেমন নাসির সাহেব হেরে গেছেন একটা এমপি ক্যান্ডিডেট, তারপরে ইভেন ওখানে জামাতের পক্ষে চলে গেছে কাদের সিদ্দিকী সাহেবের ভাই যেটা লতিফ সিদ্দিকী সাহেব ভাই, তা ওইখানে দেখবেন আওয়ামী লীগ ভোট দিয়েছে লতিফ সিদ্দিকী সাহেবকে। সুতরাং এই ভোটগুলি তাহলে কি হবে, লতিফ সিদ্দিকী সাহেবের এত পার্সেন্ট ভোটটা কিন্তু তার না, জামাত ইসলাম এত ভোট পেয়েছে, পুরো ভোটটা স্যার আওয়ামী লীগের ভোট এই যে ভাগ হয়ে যাচ্ছে, আওয়ামী লীগ যদি আগামীবারও নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তাহলে তো দল হিসেবে আওয়ামী লীগের অস্তিত্ব চূড়ান্ত হুমকির মুখে পড়ে যাবে, এখনো যদি নিষিদ্ধ ঘোষিত রয়েছে। স্যার পড়বে তো, এটা কারণ হচ্ছে কি যে দল বিকশিত হয় নির্বাচনের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে। সবসময় রাজনৈতিক দল কিন্তু এই যাবৎ স্যার এই পর্যন্ত যে কটা ভোট হয়েছে, মানে বিভিন্ন এরশাদ সাহেবের 88 সালের ভোট এবং আরেকটি ভোট বাদে মোট 3 বার এবার আওয়ামী লীগ অংশগ্রহণ করলো না এই স্বাধীনতার পর থেকে, এবং এটা বড় গুরুত্বপূর্ণ নির্বাচন। এবং 15 ফেব্রুয়ারি নির্বাচনে 15 ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছিল না, আর এই 26 সালের এই নির্বাচনে 12 ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ সুযোগই পেল না। স্যার প্রথমবার বলা যায় যে হ্যাঁ, এই নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ সুযোগ পেল না। তার মধ্য দিয়ে স্যার আমি যেটা মনে করছি যে স্যার একটা হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি যদি করতে চান, অন্তর্ভুক্তিমূলক, তাহলে কি আওয়ামী লীগের খুব মানে জরুরি কিনা এই দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া বা ফিরে আসার? আপনি সুন্দর প্রশ্ন করেছেন, কিন্তু আওয়ামী লীগ তো সেই ইলেকশন করতে চায়, ইনক্লুসিভ ইলেকশন সাধারণত আছে। সত্যিকারের কথা আওয়ামী লীগ হলে আরও ভালো হতো। এবং দেখেন এই একটা ইনক্লুসিভ ইলেকশনের মধ্যে কিন্তু একটা পার্টি বিলীন হয়ে গেলে এবার, সেটা কোনো জাতীয় পার্টি, এই নির্বাচন। এছাড়া স্যার বাম রাজনৈতিক দলগুলোর কিন্তু অনেকটা বিলীন, 14 দল যারা ছিল তাদের কিন্তু কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। সময় তো একসময় বামরা খুব ভালো অবস্থা ছিল, সেই বামরা এখন বিলীন হয়ে যাচ্ছে। এটা এই জন্য নির্বাচনের মাধ্যমে বিকশিত হয়, নির্বাচনের মাধ্যমে বিলীন হয়ে যায়। ফলশ্রুতিতে আওয়ামী লীগ যদি এমনভাবে আর কয়েকটা সুযোগ না পায়, তাহলে কিন্তু অন্যরকম একটা সিস্টেম, তাদের কর্মীরা এক এক দিকে চলে যাবেন, কেউ বামের দিকে যাবেন, কেউ ইসলামিক পলিটিক্যাল পার্টির দিকে যাবেন, কেউ মনে করবে বিএনপি আর আওয়ামী লীগ তো প্রায় আদর্শের দিকে প্রায় কাছাকাছি। যে আবার এক্সটার্নাল ফ্যাক্টর আছে, এক্সটার্নাল ফ্যাক্টর আমি যদি প্রতিবেশী রাষ্ট্র ভারতকেই বলি, দেখবেন এবার নির্বাচনে দেখবেন মাইনরিটি ভোট কিন্তু একদম একচেটিয়া পড়েছে বিএনপির প্রতি। তার কারণ কেন, মাইনরিটি ভোট তার জামাতকে দিবে না। ফলশ্রুতি এখানে কিন্তু বিএনপি গেইন করছে। আওয়ামী লীগ ফিরে আসলে কিন্তু আবার বিএনপি এই মাইনরিটি ভোটটা পাবে না, 10% ভোট। তাহলে স্যার আওয়ামী লীগ ফিরে আসা বিএনপির জন্য ঝুঁকিপূর্ণ? খুবই ঝুঁকিপূর্ণ। আওয়ামী লীগ ফিরে আসা বিএনপির জন্য শুধু ঝুঁকি না, চরম ঝুঁকিপূর্ণ। আপনি বলতে চাচ্ছেন স্যার যে আওয়ামী লীগের ভোটগুলো আস্তে আস্তে বিএনপির মধ্যে ঢুকে যাবে, এরকম কিছু এবারে ঢুকেছে? এবার ঢুকে, তার কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে পার্টি গঠন করেছে ওইভাবে যদি পরিচালিত হয়, বিএনপি কোনো ক্ষতিগ্রস্ত হবে না। আমি বারবার বলি, ইভেন তাদের সাথে আমার বেশ কিছু মিটিং, তাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বারদের সাথে আমি বলেছি, অনেকবার বলি, এখন আপনার মাধ্যমে বলতেছি, অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে। কারণ বিএনপির যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইয়াং ভোটারদের তিনি কাছে নিয়ে এসে বড় পার্টি তৈরি করেছেন। কিন্তু আমি আমরা একদিকে দেখি অনেকেই মনে করছেন যে বিএনপি বোধহয় আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে যাচ্ছে, জামাতের পক্ষ থেকে নানা ধরনের ইঙ্গিত পূর্ণ কথা বলা হয়, কিন্তু আপনি বলছেন যে না, আওয়ামী লীগ ফিরে আসলে সেটা বিএনপির জন্য লোকসানের কারণ। আমি 100%, আমি তো মাঝে মাঝে গ্রান্টিতে বিএনপির বিভিন্ন সভা সেমিনার আমি বলে থাকি, আমি গ্রান্টি দিই। তাহলে কি বিএনপি আওয়ামী লীগকে কোনোভাবেই সুযোগ দিতে চাইবে না, এটাই বলতে চাচ্ছেন? আমি এভাবে বলি, যেভাবে বলছি হাসিনা ওয়াজেদ পতন হবে, আমার রেকর্ডে আছে কীভাবে, এখানে সেখানে বলছে খুব ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত হবে কেন, এই 24-এর অভ্যুত্থানের মাধ্যমে আর ওই 15টি বছর আওয়ামী লীগের দুঃশাসনের ফলে এন্টি আওয়ামী লীগ সেন্টিমেন্ট এদেশে বেশি তীব্র আকারে। তাহলে ওই ভোটগুলো যারা তাকে ফেরাইতে যাবে তারাই বরং ক্ষতিগ্রস্ত। ইয়াং ভোটার দেবে না, বিএনপি উপর থেকে অর্ডার দিবে আওয়ামী লীগকে যদি দেয় আসতে দেব না। লোকাল যারা আছে না, তারা কিন্তু ছাত্রদল, যুবদল, তারা কিন্তু আবার প্রতিহত করতেছে। শেষ প্রশ্ন করে, জামাতের এই যে বিশাল অগ্রগতি বা অগ্রগতি বলবো না, মানে এগিয়ে আসা, রাজনীতি ফিরে আসা, এইটাকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশের ভবিষ্যতের সঙ্গে কি? আমার মনে হয় বিএনপি যদি সঠিকভাবে সুন্দর রাজনীতি করতে পারে। জামাতের কৌশলটা কি ছিল স্যার? জামাত কৌশল যেটা হবে, জামাত এন্টি ইন্ডিয়ান ভোটটা বেশি পাবে। জামাত বিশেষ করে 24-এর অভ্যুত্থানের যেই তাদের ভূমিকা ছিল সেটা বলবে। ওই জন্যই বিএনপির উচিত হবে 71-কে ধারণ করে 24-এর প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। যদি ইনকিলাব নিয়ে বেশি চিন্তা ভাবনা করে, ইনকিলাব শব্দ আনা যাবে না, ওইগুলি আনা যাবে না। ইনকিলাব মানে জামাতের সামনে
আগামী দিনের কার্ডটা হচ্ছে অ্যান্টি ইন্ডিয়ান কার্ড। অ্যান্টি ইন্ডিয়ান তো কিছু এটা তো, এই কার্ডটা তো স্যার বিএনপির হাতেও ছিল, বিএনপি এটাকে হাতছাড়া করেছে স্যার। আমি শুধু অ্যান্টি ইন্ডিয়ানও বলবো না, জামাতের সাথে লড়তে হলে আমার খারাপ লাগে জামাতের সাথে এখন লড়তে হচ্ছে, কারণ বিএনপির সুশাসনের প্রয়োজন হবে। ওই যে তার কর্মীরা জন্য চাঁদা, ওই যেমন চাঁদার কথা, চাঁদা দাবি না করতে পারে, সরকার পরিচালনা আইনের শাসন যেন প্রতিষ্ঠিত হয়, অথবা দুর্নীতিটা যেন না করে। এটাই কি দিকে লক্ষ্য রাখতে হবে বিএনপি। আইনের শাসন যদি প্রতিষ্ঠা করতে পারে, এই বিষয়গুলি যদি লক্ষ্য রাখে, আমি ভারতের সাথে সম্পর্ক রাখবো, আমার সার্বভৌম সমতা ভিত্তিক সম্পর্ক, আমার সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখে তোমার এটা তারেক রহমান বলেছেন যে জনগণই নির্ধারণ করবে। অফকোর্স তারেক রহমান সাহেব গুরুত্ব আজ পর্যন্ত কিন্তু তারেক রহমান সাহেব ছাড় দেননি। আপনি যেহেতু 7-8 দিনের কথা বলেন, তিল পরিমাণ ছাড় দেননি। তিনি বিডিআর হত্যাকাণ্ড বলেন, স্পষ্টভাবে বলছে, চরম সুন্দর সিদ্ধান্ত গ্রহণ করছেন, ওটা ওর নাম বিডিআরই হবে। কারণ এই বিডিআরকে বিজেপি করা হয়েছিল অন্য একটা জায়গা থেকে পরামর্শ খাতিরে, এটা করা হয়েছিল কি স্বাধীনতা, ওইটাই কিন্তু স্বাধীনতা সপক্ষে কথা বলা। আজকে এটা বিডিআর এর ওখানে যে উনি এটা এই কথাটা অফকোর্স উনি ওখানে গিয়েছেন এবং উনি বলছেন, অনেকে ভয় পেয়েছিল যে ফজলুর রহমান সাহেব, মেজর জেনারেল ফজলুর রহমান সাহেব তদন্তটা উনি আবার নতুন করবেন কেন, ওটা কিন্তু গ্রহণযোগ্যতা কিন্তু আরও উনি করতেছে। জন্য এমন কিছু কিছু জিনিস আছে, এমন কিছু কিছু অফিসার আছে যারা ওই সময় জড়িত ছিলেন, কিন্তু তাদের কৌশলে বাদ দেওয়া হয়েছে। তিনি চাচ্ছেন আরও সুন্দরভাবে আপনার তদন্তটা হোক, যারা অপরাধী। ওপেন অবশ্য তিনি বলছেন এটার সাথে ফর্মার প্রাইম মিনিস্টার জড়িত ছিলেন, এটা কিন্তু স্পষ্ট। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আঘাত এসেছিল বিডিআর হত্যাকাণ্ডের, এটা কিন্তু পজিটিভ রোল। অনেক খবরে আমরা দেখেছি 2009 সালের বিডিআর কিলিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ ছিল বলে অনুমিত হয়েছে। স্যার, এটা এখন প্রমাণের বিষয়, আগামী তদন্তে এই বিষয়গুলো আরও সুস্পষ্ট আসবে। আমরা আশা করি যে বিডিআর হত্যাকাণ্ডের সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট বিচার হোক, তদন্তটা পুনঃতদন্ত হোক প্রয়োজনে, কিন্তু সবাই যেন বিচার পায়, নির্দোষরাও যেন খালাস পায়। অনেক অফিসার বা অনেক নির্দোষ সিপাহীরাও এখানে আসামি হিসেবে জড়িয়ে গেছে, অনেক সিপাহী মারাও গেছে তদন্তকালীন সময়। আমরা দেখেছি হার্ট অ্যাটাক বা বিভিন্নভাবে বলা হয়েছে আত্মহত্যা, হয়তো হত্যা করা হয়েছে, বলা হয়েছে যে আত্মহত্যা করেছে। এইভাবে আমরা দেখেছি যে এক নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে আধিপত্যবাদী শক্তির একটা আবির্ভাব ঘটে এবং তারপরে 2009 থেকে 2024 পর্যন্ত বাংলাদেশে এক অমানিসা অন্ধকারের যুগ ছিল। এক আধিপত্যবাদী সরকারের, এক তাবেদারি সরকারের অধীনে দেশ পরিচালিত হয়েছে। একটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন হারাতে বসেছিল। আমাদের প্রত্যাশা থাকবে স্যার যে বাংলাদেশ এখন তারেক রহমানের নেতৃত্বে তাদের স্বাধীন সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণের মাধ্যমে সরকার পরিচালনা বাংলাদেশের মানুষ ফিরে পাবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বললাম অধ্যাপক নুরুল আমিন ব্যাপারীর সঙ্গে। উনি বললেন বাংলাদেশের আগামী দিনের পথ চলায় তারেক রহমান কী ভূমিকা রাখতে পারেন, তিনি সুন্দরভাবে দেশ চালাবেন। এই কয়দিনের অর্থাৎ 18 তারিখ থেকে আজ 25 ফেব্রুয়ারি পর্যন্ত তার যে কর্মতৎপরতা, তাতে তার অধ্যাপক নুরুল আমিন ব্যাপারীর কাছে মনে হয়েছে যে তারেক রহমান সাহেব চমৎকারভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হবেন। আমরাও সেই প্রত্যাশা করি তারেক রহমানের হাত ধরে বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে পাক, বাংলাদেশের মানুষ সুশাসন ফিরে পাক, বাংলাদেশের মানুষ সৎ মানুষের শাসন ফিরে পাক এবং সুশৃঙ্খল এবং সুনিয়ন্ত্রিত বাংলাদেশ চলুক। আগামী দিনের গণতন্ত্রের পথে চমৎকার ভূমিকা রাখবেন এই প্রত্যাশা করে আজকে BanglaNews24.com-এর আজকের এই আয়োজন এডিটরস চয়েস শেষ করছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।